আমন্ত্রণ রাতের বাংলাদেশে আর শুরুতেই জানাবো শিরোনাম। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে। সংসদে সরাসরি ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপিদের ফুলেল শুভেচ্ছা। দল মতের ঊর্ধ্বে উঠে রাষ্ট্র পরিচালনা করবেন, আশা সবার। ওনার একটা পবিত্র দায়িত্ব নিজেকে নিরপেক্ষ জায়গায় নিয়ে যাওয়া। যদি ৭০ অনুচ্ছেদ সংশোধিত হয়ে যায় এবং তার পরবর্তীতে যখন রাষ্ট্রপতি নির্বাচন হবে তখন সেই ৭০ অনুচ্ছেদ অনুসারে হবে, কিন্তু এখন তো সংবিধান সংশোধন হয়নি। তৃণমূল থেকে বঙ্গভবনে ক্লিন ইমেজের ফখরুল স্যার। ঠাকুরগাঁয়ে আনন্দ মিছিল, সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ। আমাদেরকে এখন এক নামে চিনবে, ঠাকুরগাঁও রাষ্ট্রপতি এলাকার লোক। আমরা বিশ্বাস করি তিনি সর্বদলীয় মানুষের কাজ করবেন। আমরা ঠাকুরগাঁওবাসী অনেক বেশি আনন্দিত। সাইড লাইনে নয়, দিল্লির সাথে দ্বিপাক্ষিক বৈঠকে আগ্রহী ঢাকা। প্রতিবেশীর সাথে মর্যাদা সম্মানের সম্পর্কে জোর দিলেন পররাষ্ট্র উপদেষ্টা। আসাদুজ্জামান কামাল এই হাদির হত্যা আর হাজিরা তো আছে, এগুলো আমরা চাই, বুঝছেন? আমরা আনবো ইনশাআল্লাহ। গ্যাস সংকটে ভোগান্তি বাড়ছেই, চাপ কম থাকায় শিল্পে উৎপাদন ব্যাহত। কারখানায় সোলারের ব্যবহার বাড়াতে প্রণোদনা দেওয়ার পরামর্শ সিপিবি। পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালান সহ বিভিন্ন অপরাধে জড়াচ্ছে রোহিঙ্গারা, বললেন সেনাপ্রধান। চাপ বাড়ছে স্থানীয় জনগোষ্ঠী আর অর্থনীতিতে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। রাষ্ট্রপতি নির্বাচন, সংসদে ভোট, ফল ঘোষণা, এর মাধ্যমেই রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির অধিকারী হলেন রাজনীতির দুঃসময়ের কাণ্ডারি। ১৬৭ ভোটের ব্যবধানে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এই জয় শুধু সংখ্যার হিসেব নয়, ফল ঘোষণার পর সংসদে দেখা গেল রাজনীতির ভিন্ন এক ছবি। বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাতে এগিয়ে এলেন নিজ দল থেকে শুরু করে বিরোধী দলের নেতারাও। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধার হাতে প্রধানমন্ত্রীর লাল গোলাপ তুলে দেওয়ার মুহূর্তেও ফুটে উঠল আবেগ আর পারস্পরিক সম্মানের বার্তা। সাইফুদ্দিন রবিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে। সংসদের অধিবেশন কক্ষই ভোট কক্ষ। সেখানেই টেবিল চাপড়ে ভোটারদের অভিবাদন, অভিনন্দন আর উল্লাস প্রকাশ। ফলাফল ঘোষণার পরই প্রধানমন্ত্রী তারেক রহমান লাল গোলাপ শুভেচ্ছা জানান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। নিঃসন্দেহে এই শুভেচ্ছায় মিশে আছে দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গীর প্রতি এক অন্যরকম আবেগ, সম্মান। মাননীয় সংসদ সদস্যগণ, নিজেদের প্রার্থী হেরেছে, তবুও নির্বাচিত রাষ্ট্রপ্রধানকে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন বিরোধী দলীয় নেতা আর সংসদ সদস্যরা। এনসিপির তরুণ নেতারাও শ্রদ্ধার ভালোবাসায় বরণ করে নেন নয়া রাষ্ট্রপতিকে। এই নির্বাচনের ভোটার জনতার ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা। নির্ধারিত এই ভোটারদের সকলেই ফলাফল ঘোষণার পর ছুটে আসেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। অভিনন্দনে সিক্ত করেন তাঁকে। এর আগে ঠিক দুপুর ২টায় শুরু হয় ভোট গ্রহণ। প্রথমেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল ভোট প্রদান করেন। এরপর দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে ভোট প্রদান করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ আসনে বসে প্রার্থীর নামের পাশে নিজের নাম উল্লেখ করে ভোট প্রদান করেন সংসদ সদস্যরা। ব্যালট পেপার জমা দেন ৩টি স্বচ্ছ ব্যালট বাক্সে। বৈধ ব্যালট পেপারের মধ্যে ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট, 255। শুরুর আধা ঘন্টার মধ্যেই প্রায় সবার ভোট গ্রহণ সম্পন্ন হয়। তবুও নির্ধারিত ২টা থেকে ৫টা পর্যন্ত এই ৩ ঘন্টা অপেক্ষায় ছিলেন নির্বাচনী কর্মকর্তারা। ভোট গ্রহণ শেষে সবার সামনেই ভোট গণনা শুরু হয়। পরে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কর্তা ও সিইসি AMM নাসির উদ্দিন। বলেন, ভোট নিয়ে কারো কোনো
অভিযোগ আসেনি, সুষ্ঠু পরিবেশেই সম্পন্ন হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। সুন্দরভাবে একটা নির্বাচন আমরা উপহার দিতে পেরেছি এবং আপনারা দেখেছেন আমি প্রায় 3.5 ঘন্টা বসেছিলাম, কারো কোনো কর্নার থেকে কোনো রকমের কোনো অভিযোগ আসে নাই। এই যে একটা সুন্দরভাবে নির্বাচনটা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। 1991 দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পর অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল প্রতিদ্বন্দ্বিতামূলক। সেই নির্বাচনে সরকারি দল বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, কিন্তু তাদের সমর্থিত রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন জামায়াত ইসলামীর সমর্থনে। দেশে 35 বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন, যেখানে সেই জামায়াত বিরোধী দল হিসেবে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে, যে প্রার্থীর বিপরীতে সরকারি দল বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হয়েছেন একক এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে। তিনিই হলেন দেশের 23তম রাষ্ট্রপতি, দেশের নতুন রাষ্ট্রপ্রধান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে দেশে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে বলে মনে করছে সরকার ও বিরোধী দল। নিজেদের প্রার্থী পরাজিত হলেও নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছে বিরোধী দল। তবে 70 অনুচ্ছেদের কারণে ভিন্ন মত পোষণকারীরা মত প্রকাশের সুযোগ পাননি বলে অভিমত তাদের। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সংবিধান মেনে নির্বাচনে অংশ নেয়ায় বিরোধী দলের সংবিধান সংস্কার পরিষদের শপথ আর টিকল না। সকলের প্রত্যাশা, দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত হলেও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন নতুন রাষ্ট্রপতি। ভোটের সমীকরণ ছিল আগে থেকেই জানা, তারপরেও 23তম রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ অধিবেশন কক্ষ ছিল উৎসব মুখর। ভোটের শুরু থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত পুরো সময়ে উপস্থিত ছিলেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। অভিনন্দন জানান সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরাও। রাষ্ট্রপতির পদে থেকে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমন প্রত্যাশা জনগণের, বলেন বিরোধী দলীয় উপনেতা। জুলাই সনদ অ্যামেন্ডমেন্ট চাচ্ছি, অ্যাপ্রুভাল চাচ্ছি, যাতে করে এই কষ্টটি আর তৈরি হওয়ার সুযোগ হবে না। আর 2 নম্বর হচ্ছে, যিনি রাষ্ট্রপতি হবেন শপথ নেওয়ার সাথে সাথে এইটাই ওনার একটা পবিত্র দায়িত্ব, নিজেকে নিরপেক্ষ জায়গায় নিয়ে যাওয়া। অসুস্থ থাকায় ভোট দেননি বিএনপির 3 সংসদ সদস্য। ভোটদান থেকে বিরত থাকেন জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। দেশে না থাকায় ভোট দিতে আসতে পারেননি খেলাফত মজলিসের আবুল হাসনাত। আর দেশে থাকলেও ভোটদান থেকে বিরত থাকেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। ফলাফল ঘোষণার পর পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে ব্রিফ করেন চিফ হুইপ। বলেন, পরাজয় জেনেও নির্বাচনে অংশ নিয়ে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রেখেছে বিরোধী দল, যেই সংস্কৃতি হারিয়ে যেতে বসেছিল। আমরা এই জাতিকে আশ্বস্ত করতে চাই যে আমরা যেন সবসময় একটা স্মুথ ট্রানজিশন করতে পারি। আমরা বিশ্বাস করি সরকার এবং বিরোধী দল সম্মিলিতভাবে ইনশাআল্লাহ আগামী নির্বাচন যাতে এই সরকার এবং বিরোধী দল সবাই মিলে ইনশাআল্লাহ করবো। যদি 70 না থাকে আগামী নির্বাচনে 70 ছাড়াই ইনশাআল্লাহ নির্বাচন হবে। সংবিধান এবং সাংবিধানিক নিয়ম মেনে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেয়ায় বিরোধী দলকে অভিনন্দন জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দিন শেষে সাংবিধানিক প্রক্রিয়াকে স্বীকৃতি দিয়ে তারা গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করেছেন, এটাই হচ্ছে গণতন্ত্রের জয়যাত্রা। যদি 70 ধারা বিদ্যমান অবস্থায় মেনে নিয়ে বিরোধী দল সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে থাকে, তাহলে বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের যে সদস্যরূপে তারা শপথ নিয়েছেন, সেটা সাংবিধানিকভাবে ঠিক না, এই স্বীকৃতি তারাই দিলেন। ফলাফল ঘোষণার পর প্রতিক্রিয়া জানান সংসদ সদস্যরা, যারা এই নির্বাচনের ভোটার। জানান নতুন রাষ্ট্রপতির প্রতি প্রত্যাশার কথা। যে গণতন্ত্রের জন্য লড়েছি, সবাই মিলে প্রাণ দিয়েছে, মানুষ ত্যাগ স্বীকার করেছে, সেই গণতন্ত্রের প্রতিফলন আজকে একটা ধাপ আমরা এগিয়ে গেলাম। একজন মানুষ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন, যিনি মানে এই পদের যে মর্যাদা, সেটাকে মর্যাদাপূর্ণ করলেন। উনি সারা বাংলাদেশের মানুষের কাছে একজন গ্রহণযোগ্য, সজ্জন এবং অত্যন্ত
অমায়িক ব্যবহারের একজন মানুষ। কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করবেন না। উনি জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। এই নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত থাকাটা আমাদের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, সাংবিধানিক প্রক্রিয়া, গণতান্ত্রিক সংস্কৃতিকে বেগবান করবে, শক্তিশালী করবে। রাষ্ট্রপতি নির্বাচনের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলছেন সংসদ সদস্যরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 23তম রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন ইসি। বৃহস্পতিবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 সনের 27 নম্বর আইনের ধারা 11 অনুসারে নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণা মোতাবেক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হইয়াছেন মর্মে ঘোষণা করা হইল। এ বিষয়ে নির্বাচনী প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানান, আজকেই রাষ্ট্রপতি নির্বাচনের গেজেট প্রকাশ করা হবে। সাধারণ তৃণমূলের কর্মী থেকে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পেশাগত জীবনে একসময় ছিলেন শিক্ষক। রাজনৈতিক কর্মী থেকে রাষ্ট্রপ্রধান হবার যাত্রায়ও সবার শিক্ষক তিনি। কি পোশাকে, কি আচরণে আর ব্যক্তিত্বে স্বকীয় তিনি। জেল, জুলুম, নিপীড়নের মুখেও হাল না ছাড়া এক নাবিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সারা দেশে বিএনপির অগণিত নেতাকর্মীদের কাছে যে মির্জা ফখরুল সাহস আর রুখে দাঁড়ানোর প্রতিশব্দ। সাধারণ মানুষের কাছে শ্রদ্ধেয় এক আলোকবর্তিকা। যোগ্যতম সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হওয়া তাই সবার আনন্দের উপলক্ষ। সাইফুদ্দিন রবিন জানাচ্ছেন বিস্তারিত। সৃজনশীল রাজনীতিবিদ, পরিচ্ছন্ন রাজনীতিবিদ। যে একটা দম বন্ধ করার শ্বাসরুদ্ধকর পরিবেশে পড়েছে, স্বজন হারাচ্ছে, পুত্র হারাচ্ছে, স্বামী হারাচ্ছে। এই ফ্যাসিস্ট শক্তি আর যেন কখনো মাথা তুলে দাঁড়িয়ে আমাদের মানুষদেরকে হত্যা করতে না পারে। একটাই লক্ষ্য ভাই, সেটা হচ্ছে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। রাজপথ থেকে বঙ্গভবন, শিক্ষক থেকে রাষ্ট্রপতি, তৃণমূলের সাধারণ কর্মী কিংবা ছাত্রনেতা থেকে রাষ্ট্রপ্রধান, জেল, জুলুম, নির্যাতন, ত্যাগ, ধৈর্য আর জিয়া পরিবারের প্রতি প্রতিশ্রুতির উদাহরণ তিনি। আমি এখানে এখন যেতে পারবো কি পারবো না। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিচল পিঙ্গলাক্ষী হে মাতৃকা, মানুষের আশাকে জাগাও। বাংলাদেশের সমকালীন রাজনীতির ইতিহাসে সবচেয়ে সজ্জন আর শ্রদ্ধেয় ব্যক্তিটি মির্জা ফখরুল। রাজপথের দীর্ঘদিনের পরীক্ষিত সৈনিকও। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামী ছিলেন সম্মুখ সারিতে। কখনো ছিলেন নিঃসঙ্গ শেরপার মতো একা। একদিকে যখন দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশান্তরে, অন্যদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে, তখন দেশের বিপুল নেতাকর্মীর কাছে তিনি ছিলেন আশার বাতিঘর। ঢাল হয়ে দাঁড়িয়েছেন বারংবার, নেতৃত্ব দিয়েছেন সাহসে, নিজস্ব দীপ্তিতে ছড়িয়েছেন আলো। যে বাকশালী ঐতিহ্য, সেই ঐতিহ্য নিয়ে তারা এখন বিরোধী দলকে, বিরোধী দলের নেতা কর্মীদেরকে এই হত্যা যজ্ঞে নেমে পড়েছে। মির্জা ফখরুলের হাত ধরে রাজনীতির ভাষা চর্চায়, শব্দচয়নে এক আধুনিক পরিশীলিত রাজনীতিককে দেখেছে বাংলাদেশ। ঘৃণা নয়, বরং সহনশীলতা, সুন্দর আর সভ্যতার বার্তাবাহক একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানুষের উপরে সেই ভরসা, সেই আস্থা যদি না থাকে, তাহলে সে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। আর আমি সব কিছু করে দেব, আমারটাই শুনতে হবে, আমারটা ছাড়া হবে না। দিস ইজ নো ডেমোক্রেসি। 90-এর এরশাদ বিরোধী আন্দোলনের আগেই যোগ দেন বিএনপিতে। ঘুষ আমরা দিবা না হয়, আপনারা সবাই রুখে দাঁড়াবেন। ছিলেন মাটির কাছাকাছি। 2001 সালে বিপুল ভোটে জয় পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। সেবারই প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মন্ত্রিসভায় প্রথমে কৃষি মন্ত্রণালয়, পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2016 সালের 19 মার্চ দলের 6ষ্ঠ জাতীয় কাউন্সিলে পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সবচেয়ে কঠিন ক্রান্তিকালে দলের নেতৃত্বে অবিচল ছিলেন উত্তরের এই সন্তান, ভীষণ আবেগপ্রবণ, মানবিক মির্জা ফখরুল। আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম
খালেদা জিয়া ছাড়াই আর পরে আপনারা বন্ধ করেন। কঠিন কঠোর মির্জা ফখরুল। দেশ গণতন্ত্রের প্রশ্নে তাঁর প্রিয় নেত্রী খালেদা জিয়ার হাত ধরে তিনিও আপোষহীন। অনেকে খাটো করে দেখেন জিয়া পরিবারকে, অথচ এই পরিবারের যে অবদান এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য, এই দেশের স্বাধীনতা রক্ষা করবার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এটা আর কারো আছে বলে আমার জানা নাই। মানে পতিত সরকার বিরোধী দীর্ঘ আন্দোলনের অন্যতম সিপাহ সালার মির্জা ফখরুল ইসলাম আলম আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল। অগণিত নেতাকর্মীর মতো তিনি রোষানলে পড়েন রাষ্ট্রযন্ত্রের। বারবার নেমে আসে মামলার খড়গ। 11 বার জেলে গেছি, 11 বার, 3.5 বছর জেল কাটছি। ভীষণ বিদ্রোহী যেন, ক্লান্তি আসে, তবুও সবাইকে নিয়ে আবার ঝাঁপিয়ে পড়েন। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্ত্রে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাঠা। সেই ডাক আর তেজোদীপ্ততা বয়োজ্যেষ্ঠ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তরুণ করে রেখেছে। সাহস আর ত্যাগের স্বীকৃতি নিয়ে তিনিই হলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। আপামর জনতার প্রত্যাশা মির্জা ফখরুল ইসলাম আলমগীর হবেন তাঁদের ব্যক্তিগত রাষ্ট্রপতি, মহামান্য। রাজনীতিক আর রাজনীতি সচেতন মানুষের কাছে নয়া দায়িত্ব পালন হবেন রাজনীতির পাঠ আর চর্চার এক বরেণ্য শিক্ষক। সেই সমঝোতার কথা যে প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, আসুন আমরা একটা ভালোবাসার দেশ গড়ে তুলি, কল্যাণের দেশ গড়ে তুলি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁয়ে আনন্দ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। এ সময় সরকারকে ধন্যবাদ জানিয়ে নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানান বক্তারা। বলেন, মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত হয় ঠাকুরগাঁয়ের মানুষ আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে। এর আগে জেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। আমাদেরকে এখন এক নামে চিনবে ঠাকুরগাঁও রাষ্ট্রপতি এলাকার লোক। আমরা অনেক গর্বিত। আমরা বিশ্বাস করি তিনি সর্বদলীয় মানুষের কাজ করবেন। 23তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন, এখানে আমরা ঠাকুরগাঁওবাসী অনেক বেশি আনন্দিত। ব্রিক্স বা জাতিসংঘের সাইড লাইনে নয়, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আগ্রহী ঢাকা। সেটা হতে হবে সম্মান, মর্যাদা ও পারস্পরিক স্বার্থ রক্ষা করে। এমন কথা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। দুই শীর্ষ নেতা বসলে সব সংকটের সমাধানের পথ মিলবে বলেও আশাবাদী উপদেষ্টা। বলছেন, কেবল রাজনৈতিক নয়, ব্যবসা, বাণিজ্য, সংস্কৃতি সহ সব ক্ষেত্রেই প্রতিবেশীর সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায় ঢাকা। 10 আগস্টের ঘটনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের প্রথম সাক্ষাতেই সম্পর্ক স্বাভাবিক করার বার্তা ছিল দিল্লির, কিন্তু তাতে বড় বাধা হয়ে দাঁড়ায় দিল্লিতে 5 আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলন। এ নিয়ে সরকার প্রধানের অসন্তোষের বার্তা নিয়ে সেদিনই দিল্লি যান হাইকমিশনার। পরদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেন তার ঘনিষ্ঠজন বলে পরিচিত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, 5 আগস্টের ঘটনায় ঢাকা যে চরম ক্ষুব্ধ সেই বার্তা স্পষ্ট দিল্লির কাছেও। তাই দ্বিপাক্ষিক সম্পর্ক রিসেট করতে চাই দুদেশ। দ্যাট ইজ এ স্ট্রং এলিমেন্ট। এটা আহত হয়েছে আমাদের মানুষকে। মানে ইট ওয়াজ a insult to the people of Bangladesh allowing her this space. So if truly Bharat means resetting relations, then it must realize that this 5th August episode is unacceptable. পররাষ্ট্র উপদেষ্টা জানান, দিল্লি যেতেই চান প্রধানমন্ত্রী, তবে সেটা হতে হবে সম্মান, মর্যাদা ও পারস্পরিক স্বার্থ রক্ষা করে। ভারত আমরা যাইতে চাই, বাট ভারত মাস্ট রেকগনাইজ the disappointment of the people of Bangladesh. আমরা চাই ট্রেড, ইনভেস্টমেন্ট এদের সাথে, মানে ভারতের সাথে আরো জোরদার হোক, স্বাভাবিক হোক প্রত্যেক লেভেলে, মানে সোসাইটির, খালি তো পলিটিক্যাল লেভেলে, প্রত্যেক সেক্টর থেকে। প্রধানমন্ত্রীর সফর হলে সেখানে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ অন্যান্য দণ্ডিতদের ফেরানোর আলাপের পাশাপাশি অভিন্ন নদীর পানি বন্টন সহ সব ইস্যুই থাকবে
এজেন্ডায়। শুলে ফিল্মে ডায়লগ একটা দিছিল গব্বর সিং, বুঝছেন, যে হামকো ইয়ে হাত চাইয়ে ঠাকুর, বুঝছেন। তো আমরা এই আসাদুজ্জামান কামাল, এই হাদির হত্যা থ্রিলার, আর হাসিনা তো আছেই, তো এগুলার আমরা চাই, বুঝছেন। আমরা আনবো ইনশাল্লাহ। গঙ্গা চুক্তি নবায়ন থেকে ডিসেম্বরে শেষ হয়ে আসতে, so these are things that we will start discussions on. তিস্তা তো আমাদের তিস্তা আমরা করব। প্রশ্ন আসে, কবে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী? সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ব্রিক্স ও শেষের দিকে জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে কি বৈঠক হতে পারে দুই শীর্ষ নেতার? দুইটা গুরুত্বপূর্ণ দেশ, we are neighbors, we should invite each other to our homes. বুঝছেন, অন্য জায়গায় বসে কেন চা খাবো? প্রথম ভিজিট কেন ব্রিক্সের আওতায় হবে? প্রথম ভিজিট হবে ভারতের আমন্ত্রণে, পারস্পরিক আমন্ত্রণে হবে, মানে ইট শুড বি আ বাইল্যাটারাল, নট ইন সাম মাল্টিল্যাটারাল ফোরাম। সাইডলাইনে ইউএনএর কেন হবে? উপদেষ্টা বলেন, সবার আগে বাংলাদেশ মানে কোনোভাবেই বিচ্ছিন্নতা না, বরং প্রতিবেশী সহ সব দেশের সাথে কার্যকর সম্পর্ক রাখা। ফরেন পলিসিটা বাংলাদেশ ফার্স্ট, এটা মানি না যে বাংলাদেশ মানে ইন আইসোলেশন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন রুহুল কবির রিজভী। মনোনয়ন দ্রুতই কার্যকর হবে। দলের গঠনতন্ত্র অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। 2026 সালের 15 আগস্ট তিনি জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হন। এর আগে 2016 সালের 19 মার্চ বিএনপির 6ষ্ঠ সম্মেলনে তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। দীর্ঘদিন তিনি এই পদে দলের দায়িত্ব পালন করেন। সম্প্রতি 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালান সহ বিভিন্ন অপরাধে জড়াচ্ছে রোহিঙ্গারা। ফলে স্থানীয় জনগোষ্ঠী এবং দেশের অর্থনীতিতে চাপ বাড়ছে, এমনটাই অভিমত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত ক্যাপস্টোন কোর্স 2026-এর সমাপনীতে সনদ প্রদান অনুষ্ঠানে এমনটাই জানান তিনি। রোহিঙ্গা ও সীমান্ত সংকটের পাশাপাশি পার্বত্য অঞ্চলে বিরোধ এবং জ্বালানি সংকট সমাধানে কোর্সে অংশগ্রহণকারীরা ভূমিকা রাখবেন, এমন প্রত্যাশা সেনাপ্রধানের। মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজের 3 সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্স 2026-এর সমাপনী অনুষ্ঠান। কোর্সে অংশগ্রহণ করেন 37 জন ফেলো, যাদের মধ্যে সংসদ সদস্য, সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার উচ্চ পদস্থ প্রতিনিধি, কূটনীতিক ও ব্যবসায়ী প্রতিনিধি ছিলেন। আয়োজনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারী ফেলোদের মাঝে সনদ বিতরণ করেন। এ সময় জাতীয় নিরাপত্তা সুদৃঢ় করা এবং টেকসই উন্নয়ন নিশ্চিতে সাংবিধানিক দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সেনাপ্রধান জানান, পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালান সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে যাচ্ছে রোহিঙ্গারা। এতে স্থানীয় জনগোষ্ঠী এবং দেশের অর্থনীতিতে চাপ বাড়ছে। রোহিঙ্গা ইস্যুস কিভাবে আমাদের এফেক্ট করছে, ওই এলাকার এনভায়রনমেন্ট নষ্ট করা থেকে শুরু করে ইকোনমির উপরে হিউজ একটা প্রেশার, ড্রাগ ট্রাফিকিং, স্মাগলিং থেকে শুরু করে ওখানে অনেক ধরনের অপকর্ম চলছে। রোহিঙ্গা ও সীমান্ত সংকটের পাশাপাশি পার্বত্য অঞ্চল এবং জ্বালানি সংকট সমাধানে ক্যাপস্টোন কোর্সে অংশগ্রহণকারীদের ভূমিকা রাখার তাগিদ দেন সেনাপ্রধান। All along the border we have some problem with our neighbors, Chittagong prefects issue, the insurgency issue, energy crisis থেকে শুরু করে you would enrich some of the knowledges of all this, and I'm sure that it is going to immensely benefit you in your own fields of expertise, and you can contribute significantly in resolving this issue. কৌশলগত সচেতনতা বৃদ্ধি, গঠনমূলক চিন্তাধারার বিকাশ, আন্তঃবিভাগীয় সহযোগিতা জোরদার এবং জাতীয় নিরাপত্তার উন্নয়নে ভূমিকা রাখবে কোর্সটি, বললেন ফেলোরা। সিকিউরিটি থ্রু নলেজ, জানার মাধ্যমেই, জ্ঞানের মাধ্যমেই নিরাপত্তা আসবে, যেটা আমাদের ক্যাপস্টোন কোর্সে মিড টু হায়ার লেভেল, যে টপ লেভেল যে হায়ারার্কি আছে, তারা সবাই মিলে এই ক্যাপস্টোন কোর্সে এবং এ ধরনের কোর্সের মাধ্যমে আমাদের জাতীয় নিরাপত্তা
আরও স্ট্রং হবে। দেশের উন্নয়নে এবং দেশের নিরাপত্তাতে আমরা কি উদ্যোগ নিতে পারি সেটাই আমাদের এই পারসেপশনটা ক্লিয়ার হয়েছে। আমরা চেষ্টা করব যে সরকারকে বলবো যে আমাদের আর্ম ফোর্সেস ডিভিশনকে আরও শক্তিশালী করা। সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী, সামরিক বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনডিসির অনুষদবৃন্দ এবং অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। বান্দরবানের আলী কদম সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করা মিয়ানমারের 14 নাগরিককে আটক করেছে বিজিবি। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিজিবি জানায় মিয়ানমারের 14 নাগরিক কিল্লাইপাড়া চেকপোস্টে এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। সকলেই নিরস্ত্র অবস্থায় বেসামরিক পোশাকে বাংলাদেশে প্রবেশ করেন। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে আইনগত ব্যবস্থা নিতে তাদের আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে অব্যাহত রয়েছে তীব্র গ্যাস সংকট। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মিলছে সামান্য গ্যাস, কোথাও আবার স্বল্প চাপের কারণে বন্ধ রাখতে হচ্ছে স্টেশন। এতে বিপাকে চালক ও পরিবহন খাতের সংশ্লিষ্টরা। সপ্তাহের শেষ কর্মদিবসে গ্যাস সংকটে নগরবাসীর ভোগান্তি বেড়েছে। ভোর রাত থেকে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও গ্যাস পাননি অনেকে। আবার গ্যাসের চাপ না থাকা এবং সরবরাহ বন্ধ থাকায় রাজধানী জুড়ে বন্ধ রয়েছে বেশ কিছু ফিলিং স্টেশন। তবে এই সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের চালকরা। সিএনজি চালিত অটোরিকশা ও রাইড শেয়ারিং সেবার সঙ্গে যুক্ত অনেক চালক বলছেন সময়মতো গ্যাস না পাওয়ায় তারা যাত্রী পরিবহন করতে পারছেন না। এতে দৈনিক আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। চিটাগাংয়েও গ্যাস নাই, গ্যাস পাইনি। আমি 250 কিলোমিটার তেলে চালায় আসছি, এখন এই পাম্পেও প্রেশার নাই। গ্যাসের সমস্যা, গ্যাস লইতে পারি না, রাত দিন 24 ঘন্টা সিরিয়ালে বয়ে থাকতে হয়। প্রেশার একদম স্লো, 100 প্রেশার, 80 প্রেশার, 120 এরকম। জ্বালানি সংকট আর বিদ্যুৎ বিভ্রাটের ভোগান্তিতে বাংলাদেশ মোট সক্ষমতার 30-40% ব্যবহার করতে পারছে কারখানাগুলো। এতে হাতছাড়া হচ্ছে বিপুল রফতানির অর্থ এবং বিনিয়োগ। সকালে এক সেমিনারে এই পর্যবেক্ষণ জানায় গবেষণা সংস্থা সিপিডি। এ সময় ব্যবসায়ীরা বলেন গ্যাস ও বিদ্যুতের সংকট চললে সোলারে যাওয়ার বিকল্প থাকবে না। তারপরও সব পোশাক কারখানায় এই বিনিয়োগে লাগবে অন্তত 1 বছর। পোশাক কারখানার ছাদে সোলার ব্যবহারের চর্চা খুব বেশি দিনের না। এই মুহূর্তে গাজীপুর ও নারায়ণগঞ্জের প্রায় 900 গার্মেন্টসে সৌরবিদ্যুৎ কাজে আসে। এখান থেকে মিলছে মোট চাহিদার মাত্র 3 ভাগ। এর মধ্যে অনেক কারখানা ক্যাপেক্স সিস্টেমে রুফটপ সোলারের সুবিধা নিজেরাই নিচ্ছে, কেউ আবার ছাদে সোলার স্থাপনের অনুমতি দিয়েছে তৃতীয় কোনো কোম্পানিকে। বৃহস্পতিবার এক সেমিনারে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটি জানায় 3320টি পোশাক কারখানার ছাদে সোলার প্যানেল স্থাপন করলে 1700 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব। আর পোশাক ও বস্ত্র খাতে মোট 2800 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ দরকার 12,500 কোটি টাকা। আউট অফ 3000 ফ্যাক্টরির মধ্যে 500 কারখানা রয়েছে যারা ইনভেস্টমেন্ট রেডি, যারা এখনই যেতে পারে। কিন্তু এর বাইরে আরো প্রায় 1300-র মতো ফ্যাক্টরি রয়েছে যারা সাপোর্ট পেলে তারা যেতে পারে। এবং কিন্তু এর বাইরে আরো বড় ইন্টারভেনশন দরকার। এরকম প্রায় 430 বা 440টা ফ্যাক্টরি রয়েছে যাদের বড় রকমের ইন্টারভেনশন সাপোর্ট দরকার। এ সময় চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে ভোগান্তির কথা জানান ব্যবসায়ী নেতারা। অন্যদিকে গবেষকদের দাবি প্রণোদনা দিলে শিল্পে বিদ্যুতের চাহিদার বড় অংশ সোলার থেকে মেটানো সম্ভব। আমাদেরকে যে 2023 সালের ফেব্রুয়ারিতে যে আপনারা যে অলমোস্ট 11 টাকা থেকে যে 30 টাকা এখন 31.5 টাকা করে আমরা দিচ্ছি, এই টাকাটা যে নিলেন আনইন্টারাপ্টেড দিবেন বলে আমরা তো আনইন্টারাপ্টেড পেলামই না, বরং আরো ভয়ঙ্কর সিচুয়েশনে এসে পড়লাম। নিটিং, ডাইং, ওয়াশিং এই প্ল্যান্টগুলো যখন আমাদের চলমান থাকবে তখনই কিন্তু আমাদের আরএমজি গুলো সচল থাকবে। গতকালকে আমি অনেকগুলা ফোন পেয়েছি যারা আমার আরএমজির মালিক, তারা বলতেছে যে ভাই কি করব, আমি তো কাপড় তো নাই, আমি শিলাবো কি, তাহলে আমি লে অফ করে দিব এখন, বা আমি এই মাস কিভাবে চলবো বা আগামী মাস কিভাবে চলবো। যে অপেক্সে এই মডেলে করবে সে যদি অতটুকু আউটপুট না পায়, বাজে প্যানেল দিয়ে আর বাজে ইনভার্টার দিয়ে, তারই তো লস হবে। তো সরকার এর মধ্যে ঢোকার কি দরকার? এ সময় সরকারের প্রতিনিধিরা জানান সৌরবিদ্যুৎ নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে।
কলের প্রতিনিধি কিন্তু বললেন যে ওনারা যে ফাইন্যান্সিংটা করেন সেটা এতটা জটিল না যতটা মানুষ বলছে। আবার আপনারা সবাই বলছেন যে না ফাইন্যান্সিংটা মানে এটা টাফ, এটাতে আরো ইজি করতে হবে। সো আমার কাছে মনে হয় যে এই প্রতিষ্ঠানগুলোর সাথে ব্রিজ মেকিং এর বা অ্যাওয়ারনেসের কিছু আসলে আমাদের গ্যাপ আছে। আপনি যখন নিজের প্রোটেকশন সিস্টেমটা যদি না থাকে, আপনার কোনো কারণে আপনার প্রবলেমের কারণে যদি আমার নেটওয়ার্ককে ডিস্টার্ব করে, তাহলে আমার নেটওয়ার্ক ফেল করবে। যাতে করে এই যে ডিজাইনটা আপনি যদি আপনার প্রোটেকশন সিস্টেম সহকারে ডিজাইনটা দেন, তাহলে আমরা কিন্তু সাথে সাথেই অনুমোদন দিই, না তো বাকি আমরা প্রোটেকশন সিস্টেমটা জানতে চাই। গবেষকরা বলছেন ব্যাংক ঋণের সুদ হার 10.5% হলে পোশাক কারখানার ছাদে সোলার বসাতে আরও বিনিয়োগ আসবে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কলকাতা নিউ মার্কেট এলাকার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 7 বাংলাদেশি সহ 9 জনের ময়নাতদন্ত শেষ হয়েছে। 2 ভারতীয়র মরদেহ এরই মধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হলেও বাংলাদেশিদের মরদেহ রাখা হয়েছে হাসপাতালের মর্গে। দেশটিতে অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সূত্র মতে শনিবারের মধ্যে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বাংলাদেশিদের মরদেহ। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় সামনে আসছে একের পর এক অব্যবস্থাপনার তথ্য। অভিযোগ, আবাসিক ভবনে গাদাগাদি করে একাধিক হোটেল গড়ে উঠেছিল, ছিল সরু সিঁড়ি ও অপর্যাপ্ত বাতাস চলাচল এবং অগ্নি নিরাপত্তার ঘাটতি। এই ঘটনায় হোটেলের লিজধারী আবু জাফর সহ 3 জনকে আটক করেছে কলকাতা পুলিশ। মালিক বীরেশ্বর মিত্র পলাতক। বাংলাদেশ ডেপুটি হাই কমিশন কলকাতা, এখানকার স্থানীয় প্রশাসন, এখানকার হাসপাতাল সমূহে সকালবেলায় খোঁজ খবর নেওয়া হয়েছে যে সেখানে কেউ আছে কিনা। এমনকি আমাদের ডেপুটি হাই কমিশনার স্যার নিজেও হাসপাতালে গিয়েছেন কোনো কেউ আহত বা এরকম কিছু আছে কিনা খোঁজ খবর নেওয়ার জন্য। তো এরপর থেকে আমরা কলকাতা পুলিশ এবং নিউ মার্কেট থানায়, এখানে যেহেতু ঘটনাটা ঘটেছে এখানকার প্রশাসনের সাথে আমরা যোগাযোগ রেখেছি। রাজধানীর বিমানবন্দর এলাকায় ডিএল ফিলিং স্টেশনের 1,21,75,000 টাকা ডাকাতির ঘটনায় মূল হোতা জলিল সহ 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক। জানান উদ্ধার করা হয়েছে ডাকাতি হওয়া 48 লাখ টাকা। পূর্ব পরিকল্পিত রেকি, এরপর মুহূর্তের মধ্যেই 1,21,00,000 টাকা লুট। গত 9 আগস্ট বিমানবন্দর এলাকার ক্রাউন প্লাজার সামনে ঘটে ডাকাতির ঘটনা। 3টি মোটরসাইকেলে 6 জন সহ মোট 9 জন ডাকাত এতে অংশ নেয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মূল পরিকল্পনাকারী হাকিম, তথ্যদাতা কাউসার এবং ডাকাতির ঘটনা বাস্তবায়নকারী জলিলকে গ্রেফতার করে র্যাব। হাকিমের কাছ থেকে উদ্ধার করা হয় বিদেশি পিস্তল, গুলি, হ্যান্ডকাফ ও ওয়্যারলেস সেট। পরে জলিলের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় লুণ্ঠিত 48 লাখ টাকা। এই ঘটনায় ডাকাত দল 1,21,00,000 টাকা ডাকাতি করে। ডাকাতি সফল হওয়ার পর তারা নিজেদের মধ্যে এই টাকাগুলো ভাগ করে নেয়। মেইন যে সর্দার অর্থাৎ জলিল মোল্লা আনুমানিক 53 লক্ষ টাকা তার কাছে রাখে, যে এই ডাকাতির সময় মোটরসাইকেলে ছিল এবং তার হাতে একটি পিস্তল ছিল। আপনারা সিসিটিভি ফুটেজে দেখেছেন। তার আরেকজন সহযোগী ছিল সাগর বড়াই, সে আনুমানিক 14 লক্ষ টাকা ভাগে নেয় এবং ডাকাতির সময় তার হাতেও পিস্তল ছিল। ইতিমধ্যে ডিবি কর্তৃক গ্রেফতারকৃত হয়েছেন এবং তার কাছ থেকে আনুমানিক 12 লক্ষ টাকা সে সময় উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে মতিঝিলে 17 লাখ টাকার বৈদেশিক মুদ্রা ডাকাতির সঙ্গেও জড়িত থাকার কথা স্বীকার করেছে জলিল। এর আগে এই মামলায় আরও 5 জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জলিল স্বীকার করেছে যে প্রায় 2.5 মাস আগে মতিঝিলে সংগঠিত 17 লক্ষ টাকার একটি ডলার ডাকাতির ঘটনা ঘটেছিল। সেই ঘটনাতেও সে এবং তার চক্র জড়িত ছিল। এদিকে সাংবাদিকদের প্রশ্নে র্যাবের মুখপাত্র জানান, নতুন আইনে এসআরবি কিভাবে কাজ করবে সেটি সরকার নির্ধারণ করবে। এখানে স্পষ্টভাবে উল্লেখ আছে, যেটা আগে ছিল না, সেটা হচ্ছে বাহিনীর কোনো সদস্য যদি কোনো রকমের অন্যায় বা দুর্নীতির সাথে যুক্ত হয়, তাহলে এই বাহিনীর প্রতিটি সদস্য, সে যেই লেভেলেই থাকুক না কেন, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত প্রত্যেক সদস্যই কিন্তু আইনের আওতায় আসতে বাধ্য থাকবে। তবে কাঠামোগত পরিবর্তন হলেও বাহিনীর প্রতিটি সদস্য জবাবদিহিতার আওতায় থাকতে হবে বলে জানান তিনি। বিশেষ কিছু পরিবর্তন আপনারা সেখানে দেখতে পাবেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
যশোরে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা বুধবার বিকেলে শহরের লিচুতলা বাবুর সেগুন বাগান এলাকায়। এই ঘটনা ঘটে পুলিশ জানায় আলামিনকে ছুরিকাঘাত করে হত্যার পর সড়কের পাশে ফেলে যায় কয়েকজন দুর্বৃত্ত। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ধারণা, হত্যার আগে আলামিনের চোখে মরিচের গুঁড়া দিয়ে তাকে নাজেহাল করা হয়। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। গলায়, মাথায় এবং পেটে উপর্যুপরি ছুরিকাঘাতের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। তদন্তের মাধ্যমে জানতে পারবো মৃত্যুর কারণ বা কারা এর সাথে জড়িত। ঘটনাস্থলে একটা মোটরসাইকেল পাওয়া গেছে, মরিচার গুঁড়া পাওয়া গেছে। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।